আগস্ট 1986 পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুন। এই দেশটার উত্তর দিকে পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম আছে। এদিন রাত 9টা নাগাদ গ্রামবাসীরা কাছের একটা লেক থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে মনে হচ্ছিল যেন বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু সেদিন আকাশে কোনো মেঘ ছিল না। এমনকি পরে তারা সেই শব্দটার দিকে তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরের দিন যখন সকাল হয়, ওই পুরো গ্রামটা নিস্তব্ধ ছিল। এমনকি কোনো পশু পাখির ডাকও শোনা যাচ্ছিল না। আর যখন পাশের গ্রাম থেকে কয়েকজন লোক ওই গ্রামে ঢোকে, তারা যা দেখেছিল তাতে তারা হতবাক হয়ে যায়। ওই গ্রামের 1746 জন মানুষ মৃত অবস্থায় পড়েছিল। তাদের শরীরে না তো কোনো ক্ষতচিহ্ন ছিল, না তাদের সাথে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল। আর শুধুমাত্র মানুষ নয়, ওই গ্রামের প্রায় 3500 গরু, ছাগল, ভেড়া, সেগুলো মৃত অবস্থায় পড়েছিল। আরো অদ্ভুত বিষয় হচ্ছে, সেই মৃতদেহগুলোর উপরে কোনো মাছিও বসেছিল না। যেন এক রাতের মধ্যে অদৃশ্য কিছু একটা পুরো গ্রামকে নিঃশেষ করে দিয়েছিল। আর সবচেয়ে শকিং ব্যাপার ছিল ওই লেকটা, মানে যেখান থেকে ওই বিকট শব্দটা হয়েছিল। এই লেকটার জল পরের দিন সকালে লালচে বাদামি বর্ণের হয়ে যায়। তো এবার প্রশ্ন হচ্ছে, এতগুলো মানুষ তাহলে কিভাবে মারা গেল? আর সেই রাতে তাদের সাথে ঠিক কি হয়েছিল? ওই লেকের রং বদলে যাওয়ার কি সম্পর্ক? তো আমি রয়েছি মিঠুন, আপনার সাথে আজ কথা হবে পৃথিবীর সব থেকে ভয়ানক একটি লেকের বিষয়, যা এক রাতের মধ্যে একটা গ্রামকে জনমানব শূন্য করে দিয়েছিল। আর বলে দেই, আজকের এই পর্বটা আমাদের জন্য একটা বড় লেসন হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও শুরুর আগে অবশ্যই একটা করে লাইক করে দিন। ইন্ট্রোতে আপনাদের যে লেকের কথা আমি বলছিলাম, ওই লেকটার নাম ছিল লেক নায়স। তবে ওই ঘটনার ঠিক 2 বছর আগে লেক নায়স থেকে 100 মাইল দক্ষিণে আরো একটি লেক ছিল, লেক মানাউন। আর কাহিনীটা এখান থেকেই শুরু হয়েছিল। দিনটা ছিল 15ই আগস্ট 1984। এদিন রাত 11টা নাগাদ লেক মানাউনের পাশে একটা ছোট্ট গ্রামের লোকজন রোজকার মতো ঘুমাচ্ছিল। এদিন এই গ্রামের লোকজন এক অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল। আর কিছু সময়ের মধ্যেই এক অদ্ভুত কুয়াশায় ওই লেক এবং তার আশেপাশের এলাকা ঢেকে যায়। পরের দিন ভোরবেলা যে যার মতো কাজে বেরিয়ে পড়ে, কিন্তু ওই লেকের পাশেই একটা ছোট্ট রাস্তা ছিল, যেটা ওই গ্রামের লোকজন রেগুলার ব্যবহার করত। তো বেশ কয়েকজন লক্ষ্য করে এক ধরনের সাদা ধোঁয়া এই রাস্তাটাকে ঢেকে ফেলেছে। আর শুরুতে সবাই ভেবেছিল যে এটা হয়তো রোজকার মতো কোনো কুয়াশা, কিন্তু সকাল 10:30 নাগাদ যখন রাস্তার উপর থেকে ওই ধোঁয়া সরে যায়, তখন দেখা যায় রাস্তার উপরে একের পর এক মৃতদেহ পড়ে আছে। কেউ হয়তো হাঁটতে হাঁটতেই মাটিতে মুখ থুবড়ে পড়েছিল, আবার কেউ ড্রাইভিং করা অবস্থাতেই মারা গেছে। আর একে একে মোট 37টা মৃতদেহ রাস্তার উপরে পড়েছিল। গ্রামবাসীরা প্রথমের দিকে ভাবে এটা হয়তো কোনো ভুতুড়ে ঘটনা, কারণ এদের শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না, যেন তারা হঠাৎ করেই মারা গেছে। কিছুক্ষণ পর এখানে পুলিশ আসে এবং পুলিশ প্রথমে ভাবে যে হয়তো কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন এখানে কেমিক্যাল ওয়েপেন দিয়ে অ্যাটাক করেছে। কিন্তু কেমিক্যাল ওয়েপেন অ্যাটাকের কোনো প্রমাণ এখানে ছিল না। এমনকি কোনো গ্রুপ এই অ্যাটাকের দায়ভারও নেয়নি। তাছাড়া যদি কেমিক্যাল অ্যাটাক করতেই হয়, তাহলে গ্রামের ভেতরে লেকের পাশেই ছোট্ট রাস্তার মধ্যে কেন করবে? তারা তো গ্রামের ভেতরেই করতে পারতো। দিন যত এগোতে থাকে এই নিয়ে রহস্য বাড়তে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, যে কিভাবে ওই 37 জন মানুষ মারা গেল। এবার যেহেতু এই ঘটনার আগের দিন রাতে গ্রামের লোকজন লেক মানাউনে এক অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল, তাই অনেকেরই সন্দেহ হয় যে হয়তো ওই লেকের সাথেই এই মৃত্যুর রহস্য জড়িয়ে আছে। এবার এই লেকের কাছেই ছিল ক্যামেরুনের একটা মৃত আগ্নেয়গিরির চেইন। তবে আবার সেই আগ্নেয়গিরিও বহুকাল ধরে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। অনেকে ভাবেন যে হয়তো হঠাৎ করে সেই আগ্নেয়গিরি জেগে উঠেছে, আর হয়তো কোনো বিষাক্ত গ্যাস সেই আগ্নেয়গিরির মাধ্যমে এখানে ছড়িয়ে পড়েছে, যার কারণে ওই 37 জনের মৃত্যু হয়েছে। আর রহস্যটা যখন ক্যামেরুন সরকারের হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন বিষয়টাকে খতিয়ে দেখার জন্য ক্যামেরুনে থাকা আমেরিকান এম্বাসি একজন বিখ্যাত জিওলজিস্ট এবং সায়েন্টিস্ট হ্যারাল্ডর সিগার্ডসনকে ডেকে পাঠান। লেক মানাউনের ওই বিভৎস ঘটনার কয়েক মাস পর সিগার্ডসন ক্যামেরুনে এসেছিলেন। আগ্নেয়গিরি আর গ্যাস নিয়ে সিগার্ডসনের কাজের ভীষণই অভিজ্ঞতা ছিল। এবার যেহেতু অনেকে সন্দেহ করেছিল যে হয়তো এখানে কোনো অগ্নুৎপাত হয়েছে, তাই তিনি এসে প্রথমে ওই লেক মানাউনের উপর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাও সার্ভে করেন।
কিন্তু অদ্ভুতভাবে সেই রাতে যে অগ্নুৎপাত হয়েছে এমন কোনো চিহ্ন তিনি খুঁজে পাননি। এবার যদি লেকের নিচে অগ্নুৎপাত হয় তাহলে নিশ্চয়ই লেকের জলে সালফার পাওয়া যাবে, কিন্তু যখন তিনি লেকের জল নিয়ে রিসার্চ করেন সেই জলের মধ্যেও সালফারের কোনো চিহ্ন ছিল না। এমনকি বিগত কয়েক মাসে এই জলের টেম্পারেচার যে বেড়েছে তেমনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ওই যে 37 জন মানুষ মারা গিয়েছিল তাদের মৃত্যুর সাথে কোনো রকমের ভলক্যানিক ইরাপশনের সংযোগ ছিল না। এই ঘটনার পর আরো কয়েক মাস কেটে যায়, কিন্তু কারোর কাছে কোনো স্পষ্ট উত্তর ছিল না যে এখানে এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল। তখনও পরীক্ষা নিরীক্ষা চলছিল। আর এমনই একদিন সিগারসন লেকের তলদেশ থেকে কিছুটা জলের স্যাম্পেল বোতলে করে তুলে নিয়ে আসেন। আর সেই বোতলটা যখন জলের উপরে আনা হয় হঠাৎ করে বোতলের ঢাকনা ছিটকে খুলে যায়, ঠিক যেমনটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ঝাঁকিয়ে খুললে হয় তেমনটা। এবার বলুন তো, কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললেই যে ঝাঁঝ বেরোয় এটা কেন হয় বলুন তো? এর কারণ হচ্ছে এই ড্রিঙ্কস গুলোতে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। আর এই বোতলের ছিপি খুলে যাওয়ায় এই 37 জন মানুষের মৃত্যুর রহস্য ফাঁস করেছিল। সিগারসন বুঝতে পারে যে এই লেকের একদম গভীরে জলের ভেতরে প্রচুর পরিমাণে ডিজলভ মানে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে আছে, যা লেকের নিচে থাকা ঠান্ডা জলের সাথে মিক্স হয়ে আছে। এরপরে সিগারসনের কাছে পুরো বিষয়টা একটু একটু করে ক্লিয়ার হতে থাকে। এতগুলো মানুষের মৃত্যু, ওই সাদা কুয়াশা, মাটির কাছাকাছি থাকা গ্যাস, 1 মিনিটের মধ্যেই শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এই সব কিছুই হয়েছে কার্বন ডাই অক্সাইডের জন্য। এমনকি ওই 37 জন মানুষের মৃতদেহ যখন পোস্টমর্টেম করা হয়েছিল তখন তাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের জন্য শ্বাসরোধ হয়ে মৃত্যুর কারণ পাওয়া গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে লেকের নিচে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে এলো, আর কিভাবেই বা এই কার্বন ডাই অক্সাইড আশেপাশের লোকজনকে মেরে ফেললো? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিগারসন প্রায় 2 বছর ধরে টানা গবেষণা চালান। আর শেষ পর্যন্ত তিনি একটি রিপোর্ট সাবমিট করেন। তার রিপোর্ট অনুযায়ী লেকের নিচে যে আগ্নেয়গিরি আছে সেখান থেকে ম্যাগমা ধীরে ধীরে গ্যাস ছাড়ছিল, এবং সেই কার্বন ডাই অক্সাইড হাজার হাজার বছর ধরে লেকের নিচে জমা হচ্ছিল। আর লেকের তলার দিকে থাকা ঠান্ডা এবং বেশি ঘনত্বের জলে সেই কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হতে থাকে। তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। সারা বিশ্বে বহু আগ্নেয়গিরি রয়েছে এবং অনেকগুলো আগ্নেয়গিরির পাশেই বড় বড় লেকও রয়েছে, কিন্তু এই ধরনের মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। আর এর পেছনেও যথেষ্ট কারণ ছিল। অধিকাংশ লেকেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের লেয়ারগুলো ওলটপালট হয়ে যায়। শীতকালের দিকে আপনারা দেখবেন যে পুকুরের ওপরের অংশের জল বেশ ঠান্ডা থাকে, কিন্তু নিচের অংশের জল কিন্তু গরম থাকে। আর সিমিলারলি এই লেকগুলোর সাথেও হয়। শীতকালে লেকের উপরের লেয়ারের জল ঠান্ডা ও ভারী হয়ে যায়, আর নিচের লেয়ারের জল গরম থাকে। আবার গরমকালে এই লেয়ার চেঞ্জ হয়ে যায়, ওপরে জলের তাপমাত্রা বেড়ে যায়, ফলে ঘনত্ব কমে যায়। উল্টো দিকে আবার নিচের জল বেশ ঠান্ডা ও বেশি ঘন হয়ে যায়। আর এই যে একটা কন্টিনিউয়াস সাইকেল, এটা কিন্তু বছরে বেশ কয়েকবার হয়। এর ফলে যদিও বা কোনো লেকের নিচের অংশে কার্বন ডাইঅক্সাইড জমা হয়, সেটা কিন্তু কয়েক মাসের মধ্যেই এই সাইকেলের ফলে উপরে চলে আসে এবং সেই কার্বন ডাইঅক্সাইড বাতাসে রিলিজ হয়ে যায়, এবং যার মাত্রাও বেশ কম থাকে। কিন্তু মানাউন লেকের নিচে কয়েক মাস নয়, বরং কয়েক শতাব্দী বা কয়েক হাজার বছর ধরে এই কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে। আর সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে এই লেকের জলের লেয়ার কখনো চেঞ্জ হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? আর এর উত্তরটাও লুকিয়ে রয়েছে এই লেকের ভৌগোলিক অবস্থানের দিকে। আপনারা যদি ম্যাপ খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই লেক মানাউন রয়েছে নিরক্ষীয় অঞ্চলে। এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই তাপমাত্রা অনেক বেশি থাকে। এখানে শীত নেই, এখানে ঋতু পরিবর্তন হয় না, ফলে লেকের উপরের দিকে জলের স্তর এবং নিচের দিকে জলের স্তর কখনোই ওলটপালট হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে যে লেকের নিচে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে সেটা তাহলে ওই দিন রাতের বেলাতেই কেন বেরিয়ে আসলো? এর উত্তর হিসাবে সিগারসন বলছেন, কার্বন ডাইঅক্সাইড জলে যে দ্রবীভূত হচ্ছিল তারও একটা লিমিট থাকে, আর সেই লিমিটটাই হয়তো লেক মানাউনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা পার করে গিয়েছিল। আর তারপর দরকার ছিল সামান্য একটু ধাক্কার। ঠিক যেমনটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খোলার আগে পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড বোতলের মধ্যেই আটকে থাকে এবং শুধুমাত্র ছিপি খোলার দরকার পড়ে এই গ্যাসটাকে বের করার জন্য, তেমনই হয়তো এই লেকের সাথেও ঘটেছিল। আর এখানে ওই ছিপি খোলার কাজটা করেছিল হয়তো কোনো ভূমিকম্প বা কোনো সামান্য
তাপমাত্রার পরিবর্তন। তবে কারণ যাই হোক না কেন, এর ফলাফল ছিল সাংঘাতিক। লেকের নিচে জমে থাকা ডিজলভড কার্বন ডাই অক্সাইড এক মুহূর্তের মধ্যেই গ্যাসে রূপান্তরিত হয়ে উপরের দিকে উঠে আসে। আর এই কার্বন ডাই অক্সাইড বাতাসের চেয়ে ভারী, তাই সেটা সাথে সাথে বাতাসে মিলিয়ে যায়নি, বরং লেকের চারপাশে মাটির কাছাকাছি কুয়াশার মতো ছড়িয়ে পড়েছিল। আর পরের দিন সকালে যখন লোকজন ওই কুয়াশার মধ্যে ঢুকেছিল, তারা মারা যায়। আর এই গ্যাসের বিষয় তারা কেউ বুঝতেও পারেনি, কারণ কার্বন ডাই অক্সাইডের কোনো রং নেই, কোনো গন্ধ নেই, কোনো স্বাদও নেই। আর এটা একটা সাইলেন্ট কিলার। সিগারসন এই ঘটনার ব্যাপারে তার গবেষণা আর থিওরি নিয়ে একটি পেপার লেখেন এবং পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস সায়েন্টিফিক জার্নাল সায়েন্সকে পাঠান। কিন্তু জানলে অবাক হবেন, তার সেই পেপার সায়েন্টিস্টরা রিজেক্ট করে দিয়েছিলেন, কারণ বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করেছিলেন এই থিওরি অবাস্তব। একটা লেক হঠাৎ করেই গ্যাস ছেড়ে মানুষকে মেরে ফেলবে, এটা তাদের কাছে একটা আজগুবি গল্পের মতো লাগছিল। আর এই ইগনোরেন্স আরো মর্মান্তিক এবং ভয়ানক ঘটনার সাক্ষী হতে চলেছিল। লেক মানাউন থেকে প্রায় 100 মাইল দূরে ক্যামেরুনের উত্তর পশ্চিমে আরো একটি লেক আছে, যার নাম লেক নায়স। 1986 সালের 21শে আগস্ট লেক নায়সের আশেপাশের গ্রামের মানুষেরা এদিন রাতের খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছিল। তবে তখন কেউ জানতো না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটা ইতিহাসের এক ভয়ানক হত্যাকাণ্ডের সাক্ষী হতে চলেছে। রাত 9টার দিকে এই গ্রামেও বেশ কয়েকজন মানুষ এক বিকট শব্দ শুনতে পান, ঠিক যেমনটা লেক মানাউনের ঘটনার সময় হয়েছিল। কিন্তু এবারেও কেউ ব্যাপারটাকে সেভাবে গুরুত্ব দেয়নি। আর ক্যামেরুন সরকারও সিগারসনের রিপোর্ট নিয়ে জনগণের মধ্যে কোনো সচেতনতা তৈরি করেনি। আর সেদিন রাতে হঠাৎ করেই কোনো রকম ওয়ার্নিং ছাড়াই লেক নায়সে এক বিস্ফোরণ হয়। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সেদিন বিস্ফোরণে 1 কিউবিক কিলোমিটার মানে প্রায় 3 লক্ষ টন কার্বন ডাই অক্সাইড লেকের তলদেশ থেকে উপরে উঠে এসেছিল। এই গ্যাস প্রথমে 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উপরের দিকে আসে। আর যেহেতু এই গ্যাস বাতাসের চেয়ে ভারী, তাই এটা হাওয়ায় মিলিয়ে যেতে পারেনি এবং কিছু সময়ের মধ্যেই এই গ্যাস আবার নিচের দিকে নেমে আসে। কিছু সময়ের মধ্যেই লেকের চারপাশের গ্রাম, ভ্যালি, রাস্তা সব কিছুকে এই গ্যাস ঢেকে ফেলে। আর সেদিন কিন্তু শুধুমাত্র এই লেক থেকে গ্যাস বেরোয়নি, বরং লেকের ভেতরে 25 মিটার উঁচু একটা সুনামিও তৈরি হয়েছিল, যেটা লেকের চারপাশে আছড়ে পড়ে। আর এই গ্যাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে লেক থেকে প্রায় 25 কিলোমিটার দূর পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়েছিল। আর এর পরিণতি হয়েছিল মর্মান্তিক। লেক নিয়সের কাছাকাছি থাকা দুটো গ্রামে মাত্র 4 জন মানুষ বেঁচে ছিল। আর এর কারণ ছিল তারা অপেক্ষাকৃত কিছুটা উঁচু জায়গায় ছিল। গ্রামের সব মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়নি, বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েছিল। 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত তারা অচেতন ছিল। আর এই মানুষগুলো যখন চোখ খোলে, তারা দেখতে পায় তাদের পুরো পরিবার, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মৃত। যারা বেঁচে ছিল তাদের অনেকের শরীরে পার্মানেন্ট ড্যামেজ, স্কিন ডিজিজ এবং ফুসফুসের সমস্যা, প্যারালাইসিসও হয়ে গিয়েছিল। এই এক রাতে ওই গ্রামের প্রায় 1746 জন মানুষ মারা যায়। এমনকি ওই গ্রামের প্রায় 3500 গবাদি পশু মারা গিয়েছিল। ওই মৃতদেহগুলোর উপরে একটাও মাছি বা পোকামাকড় ছিল না, কারণ ওই এলাকায় থাকা প্রত্যেকটা জীবন্ত প্রাণী মারা গিয়েছিল। আর অন্যদিকে লেক নায়সের জল লালচে বাদামি বর্ণের হয়ে গিয়েছিল। আর এই ঘটনার পর সিগারসনের থিওরিকে আর কেউ আজগুবি বলতে পারেনি। বিশ্বের নামি দামি বিজ্ঞানীরা ক্যামেরুনে ছুটে আসে। তারা বুঝতে পারে যে লেক নায়স এবং লেক মানাউন এই দুটোই একই ধরনের ভৌগোলিক ঘটনার সাক্ষী। আর এই ভয়ানক ঘটনার নাম দেওয়া হয় লিমনিক ইরাপশন। কিন্তু বিজ্ঞানীরা এই লেকের টেস্ট করে দেখতে পারেন এত বড় বিস্ফোরণ হওয়ার পরেও এখনো ওই লেকের নিচে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড জমে রয়েছে। মানে এই লেকটা আবারও যে কোনো দিন, যে কোনো সময় হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারে। তাই বিজ্ঞানীরা এই লেকের তলদেশ থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করার জন্য বেশ কিছু অভিনব পদ্ধতি ভাবতে থাকেন। কয়েকজন আইডিয়া দেন লেকের ভেতরে চুনা পাথর ফেলে দিতে, কিন্তু তাতে সমস্যা ছিল চুনা পাথর বেশ ব্যয়বহুল এবং এই লেকের আকারও বেশ বড়। আবার কেউ লেকের ভেতরে বোমা ফেলে গ্যাসটাকে নষ্ট করে দেওয়ার কথাও বলেন। কিন্তু শেষমেশ একটা সিম্পল আর সেফ সমাধান খুঁজে পাওয়া গেছে।
সেটা হলো লেকের তলদেশে ছোট ছোট পাইপ বসিয়ে গ্যাস বাইরে বের করে দেওয়া। কিন্তু এখানেও একটা ছোট্ট সমস্যা রয়েছে। লেকের ভেতরে উপরে জলের অংশ এবং নিচে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের যে জলের অংশ, তার মধ্যে যে ছোট্ট স্তর থাকে, সেই স্তরটা ভীষণই পাতলা হয়। আর এই যে পাইপ বসানো বা কোনো ধরনের এক্সপেরিমেন্ট করার সময় যে কোনো মুহূর্তে এই ছোট্ট লেয়ারে ডিসরাপশন হতে পারে এবং হঠাৎ করেই আবারও নিচে থাকা দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল উপরের দিকে চলে আসতে পারে। আপনারা বলতে পারেন লেক নায়স এবং লেক মানাউন একটা টিকিং টাইম বম ছিল। এমন একটা টাইম বম যেটা ডিফিউজ করাও ভীষণই রিস্কি। আপনাদেরকে বলে দিই, 2001 সাল থেকে বিজ্ঞানীরা এই লেক নায়সের নিচ থেকে কার্বন ডাই অক্সাইড বের করার কাজ শুরু করেছিলেন। 2009 সালে প্রথমবার লেক মানাউনকে সেফ ঘোষণা করা হয়, মানে এই লেকের আশেপাশে লোকজন সেফলি বসবাস করতে পারবে। আর লেক নায়সের নিচে এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড জমেছিল যে এটাকে সেফ ঘোষণা করতে 2019 সাল পর্যন্ত সময় লাগে। এই দুটো লেকের ঘটনা ঘটার পর অনেকেই ভেবেছিলেন যে এই ধরনের বিপদ খুবই রেয়ার, আর হয়তো শুধুমাত্র ক্যামেরুনের ওই দুটো লেকেই এটা হওয়া সম্ভব ছিল। কিন্তু প্রকৃতিকে বোঝা এত সহজ নয়। আপনাদেরকে বলে দেই, এই মুহূর্তে আফ্রিকা মহাদেশ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখানে দুটো টেকটনিক প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আর যে অংশ থেকে আফ্রিকা মহাদেশ দুভাগ হয়ে যাচ্ছে, ঠিক সেখানেই রয়েছে একটা লেক, যার নাম লেক কিভু। এই লেকটা রয়েছে রুয়ান্ডা এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ঠিক মাঝখানে। এই লেকের একদিকে রয়েছে গেমো শহর আর অন্যদিকে রয়েছে বুকাভু শহর, এবং লেকের ঠিক মাঝখান থেকে চলে গেছে দুটি দেশের সীমানা। এই লেকটিকে দেখলে মনে হবে শান্ত, সুন্দর এবং নিরিবিলি, ঠিক যেন ছবির মতো। নীল জল, চারিদিকে পাহাড়ে ঘেরা, লেকে নৌকা চলছে, মানুষ মাছ ধরছে। বলতে পারেন এই এলাকার পুরো ইকোসিস্টেমটাই এই লেকের উপর নির্ভর করছে। কিন্তু এই লেক দেখতে যতটা না সুন্দর, তার থেকেও অনেক বেশি ভয়ানক। এটা শুধুমাত্র আফ্রিকা নয়, পুরো পৃথিবীর সব থেকে বিপজ্জনক লেক। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই লেক কিভুর তলায় প্রায় 300 ঘন কিউবিক কিলোমিটার কার্বন ডাই অক্সাইড জমে আছে। এই লেকের আকার এবং গভীরতা লেক নায়সের থেকে কয়েকশো গুণ বেশি। আর এই লেকের তলদেশে যে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড আছে তা কিন্তু নয়, এই জলের সাথে মিশে আছে মিথেন গ্যাস। আর বাকি দুটো হ্রদের মতো এই লেকের জলের স্তরও কখনো অদল বদল হয়নি, এবং এই লেকটাও নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই পড়ে। বিজ্ঞানীরা মনে করেন লেক কিভু এই মুহূর্তে একটা সুপার চার্জড টাইম বোমা। এখানে যদি হঠাৎ করেই কোনো ভয়ানক ভূমিকম্প হয়, বা কোনো বড় ভূমিধস নামে, বা কাছাকাছি কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তাহলে এই লেকের জলের স্তরগুলো আনস্টেবল হয়ে যাবে। আর একবার লেয়ারগুলো আনস্টেবল হয়ে গেলেই এখানে ম্যাসিভ আকারে লিমনিক ইরাপশন হবে। আর এই অঞ্চলে এই ভূমিকম্প, আগ্নেয়গিরি বা ভূমিধস এগুলো অস্বাভাবিক কিছুই নয়। 2002 সালে কাছেই থাকা মাউন্ট নিরাগঙ্গ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছিল, এবং সেই লাভা লেক কিভুর পাশের গোমা শহরের ভেতর দিয়ে বয়ে গিয়েছিল, যে সময় হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। আর যদি এই লেকের নিচেও ওই বোতলের ছিপি খোলার মতো যদি কোনো ঘটনা ঘটে, তাহলে একসঙ্গে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড লেকের তলা থেকে উঠে আসবে, এবং সেই কার্বন ডাই অক্সাইড কাছের বড় বড় শহরগুলোতে মাটির কাছাকাছি ছড়িয়ে পড়বে। এমনকি মানুষ এখান থেকে দৌড়ে পালানোর সুযোগ পর্যন্ত পাবে না। আর এই লেকের আকার এতটাই বড় যে যখন এই ইরাপশন হবে, তখন এটা স্পেস থেকেও দেখা যাবে, আর এর ফলাফল হবে খুবই ভয়ানক। তবে এখানেই শেষ নয়। এই জলের সাথে যে মিথেন গ্যাস মিশে রয়েছে, সেই মিথেন অত্যন্ত দাহ্য একটি গ্যাস। যদি কোনো কারণে এই গ্যাস আগুনের সংস্পর্শে চলে আসে, তাহলে এখানে ম্যাসিভ একটা এক্সপ্লোশন হতে পারে। আগুন, শ্বাসরোধ আর বিষাক্ত গ্যাস সবকিছু একসঙ্গে। আর বিজ্ঞানীদের ধারণা, যদি এমনটা হয়, তাহলে এই এলাকায় প্রায় 20 লক্ষ মানুষ মারা যাবে। তাই এই লেকের তলদেশ থেকে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডকে নিঃসরণ করা ভীষণই জরুরি। তবে এখানে বেশ কিছু সমস্যাও রয়েছে। আপনাদেরকে আগেই বলেছি এই লেকটা দুটো দেশের বাউন্ডারির মধ্যে পড়ে, আর লেকের যে অংশটা ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর মধ্যে রয়েছে, সেই অংশের ক্ষমতা রয়েছে একটা মিলিটেন্ট গোষ্ঠীর হাতে। অর্থাৎ দুটো দেশের সরকার মিলিতভাবে যেখানে কোনো প্রচেষ্টা চালাবে, সেটা সম্ভব নয়।
তবে একটা জিনিস আপনাদেরকে বলে দেই, পারমাণবিক শক্তি ভয়ানক হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা এই শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছেন। আর ঠিক তেমনই এই লেক কিভুর নিচে জমে থাকা মিথেন ব্যবহার করে আজকের দিনে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। রুয়ান্ডা সরকার এই লেকের মাঝখানে একটা ফ্লোটিং প্ল্যাটফর্ম বসিয়েছে, আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে জলের গভীরে পাইপ নামিয়ে গ্যাস তোলা হচ্ছে, এবং সেই গ্যাস পুড়িয়ে যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তাতে আশেপাশের বেশ কয়েকটা গ্রাম এবং শহরকে আলোকিত করা যাচ্ছে। এই মুহূর্তে লেক কিভু থেকে রওয়ান্ডা সরকার প্রায় ২৬ মেগাটন বিদ্যুৎ উৎপাদন করছে, যা রওয়ান্ডার মোট বিদ্যুৎ খরচের প্রায় 9%। এবং রওয়ান্ডা সরকার টার্গেট নিচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে এই বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ তারা ১০০ মেগাওয়াট করবে। আর যদি এটা হয় তাহলে এটা রওয়ান্ডার মোট বিদ্যুৎ চাহিদার ১/৩ পূরণ করবে। এবার আপনি ভাবতে পারেন যে প্রবলেম তো তাহলে সলভ হয়ে গেল, কারণ বিজ্ঞানীরা ধীরে ধীরে এই মিথেন গ্যাস বের করে আনছেন। কিন্তু এতটাও সহজ নয়। যে স্পিডে এই মুহূর্তে এই লেক থেকে গ্যাস বের করা হচ্ছে তাতে আগামী ২৫ বছর ধরে এই লেকে জমে থাকা সম্পূর্ণ মিথেনের মাত্র ৫% বের করা সম্ভব হবে। আর ভেবে দেখুন, এই ২৫ বছরে কিন্তু লেকের তলদেশ থেকে যে কার্বন ডাইঅক্সাইড জমা হতো সেটাও কিন্তু হতে থাকবে। আর যে জলের স্তরের কথা আপনাদেরকে আমি বললাম, এই জলের স্তর বিভিন্ন সময় বদলাতে থাকে। মাঝে মাঝে যখন খরার সময় আসে তখন এই লেকের জলের পরিমাণ অনেকটাই কমে যায়। এমনকি ভবিষ্যতে ক্লাইমেট চেঞ্জের কারণে যদি এই লেকের উপরের অংশের জল আরো শুকাতে শুরু করে, তাহলে এতদিন ধরে যে একটা পাতলা স্তর দিয়ে উপরের লেয়ার এবং নিচের লেয়ার আলাদা হয়েছিল সেটা যে কোনো সময় ডিসরাপ্ট হতে পারে। আর এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। কারণ যদি একবার এই লেকের কার্বন ডাইঅক্সাইড বিস্ফোরিত হয়, সেটা এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের করবে যেটা আমাদের পৃথিবী মোট যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে তার প্রায় 5% হতে পারে। তবে অবাক করার বিষয় হলো, এত বড় বিপদ জানার পরেও লেক কিভিউর পারে এখনো বহু মানুষ বসবাস করেন, বাচ্চারা খেলাধুলো করে, আর সবকিছুই নর্মাল ভাবে চলছে। আর এই ঘটনা একটা জিনিসই প্রমাণ করে যে প্রকৃতির ভয়াল রূপের সামনে আমরা কতটা নিরীহ। সবকিছু জানা সত্ত্বেও এখানের মানুষগুলো আজকের দিনে একটা টাইম বোমের উপর বসে আছে, যেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে আর নিঃশব্দে কেড়ে নিতে পারে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন। এখানে আরো একটা জিনিস দেখার বিষয় যে যখন বিজ্ঞানীরা কোনো জিনিসের ওয়ার্নিং দেয় এবং সেই ওয়ার্নিং যদি আমরা না মানি তাহলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। সিগারসন যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেটাকে যদি ক্যামেরুন সরকার গুরুত্ব দিত তাহলে কিন্তু ১৭৪৬ জন মানুষ মারা যেতেন না। আর এই ধরনের নেগলিজেন্সি কিন্তু আমাদের দেশেও ঘটছে। প্রতিনিয়ত আমরা নিঃশ্বাসের সাথে বিষ আমাদের শরীরে ঢোকাচ্ছি। আজকের দিনে আপনি কলকাতার যে কোনো জায়গায় গেলে দেখতে পাবেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা ৩০০ থেকে ৪০০-র কাছাকাছি পৌঁছে গেছে, যা এক এক দিনে ১ থেকে ২ প্যাকেট সিগারেট খেয়ে ফুসফুসে ক্ষতি করার সমান।